প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা। দেশের পরিস্থিতি নিয়ে আপনারা সার্বক্ষণিকভাবে উদ্বিগ্ন থাকছেন। কখন কোথায় কি হচ্ছে, ভালো মন্দ সবকিছু নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকছেন। আমরাও দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মতোই চিন্তা ভাবনা করছি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এই দেশকে পরিচালনা করেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা আপনারা যেমন লক্ষ্য করেছেন, এদেশের নাগরিক হিসেবে আমরাও লক্ষ্য করেছি। সেই হিসেবে আজকে আমরা বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় এসেছি। আজকের বিষয় হচ্ছে আলোচনায় গণপরিষদ, স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন। আমরা চারিদিকে শুনছি এই তিনটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে বিতর্কও হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলো স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না। আজকে আমরা চেষ্টা করব এই তিনটা বিষয়ে স্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। তাই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ করিম, যিনি বাংলা জাগা আন্দোলনের আহ্বায়ক। জনাব আহমেদ করিম ভাই, আপনাকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। মূলত আপনি জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন। তো এই পরিস্থিতিতে আমরা যে বিষয়টা ঠিক করেছি যে বাংলাদেশে গণপরিষদ নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো কখন কোনটা হবে এই বিষয়ে মানুষ আসলে একটু উৎকণ্ঠার মধ্যে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণপরিষদের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু স্পষ্ট করে তারা বলছেন না যে আসলে গণপরিষদ বিষয়টা কেন দরকার বা গণপরিষদ বিষয়টা কি। আমরা আপনার কাছ থেকে সেটা একটু স্পষ্ট হতে চাই, আমাদের এদেশের জনগণের জন্য, এদেশের নাগরিকদের জন্য, আমাদের দর্শক শ্রোতার জন্য। তা আপনি একটু বলবেন যে গণপরিষদ বিষয়টা আসলে কি, কেন এটার দরকার আছে, বলুন প্লিজ। ধন্যবাদ জ্যেষ্ঠ সাংবাদিক সবুজ ভাই। আসলে আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন এই বিষয়টি বর্তমান সময়ে আমাদের রাজনীতিতে এবং নাগরিকদের মাঝে অত্যন্ত আলোচিত বিষয়। কিন্তু এটা সত্য যে বিষয়টি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। যেমন গণপরিষদ, এটা নিয়ে একদিকে দাবি উঠছে আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলের কেউ কেউ আবার বলছেন না, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আবার কেউ দাবি করছেন স্থানীয় সরকার থেকে নির্বাচন শুরু করা হোক। আসলে প্রথম বিষয় হচ্ছে যে গণপরিষদটা কি এবং এটা কেন প্রয়োজন। আমি রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলতে পারি যে গণপরিষদটা একটি সংবিধান তৈরির জন্য প্রয়োজন হয়। একটি স্বাধীন রাষ্ট্রে প্রথম কাজ হচ্ছে জনগণের সম্মতিতে একটি সংবিধান তৈরি করা, যে সংবিধানের আলোকেই রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের স্বাধীনতার পরে যে সংবিধানটি তৈরি হয়েছে সেই সংবিধানটি আসলে জনগণের সম্মতিতে তৈরি হয়নি। এজন্য আসলে সংবিধান তৈরির জন্য কোনো গণপরিষদ নির্বাচনও হয়নি। তো আমরা মনে করি এটাকে গণপরিষদ না বলে সংবিধান তৈরির জন্য যে পরিষদ সেটাকে সাংবিধানিক পরিষদ বললেই ভালো। তাহলে আমাদের জনগণ ভালোভাবে বুঝতে পারবে যে সাংবিধানিক পরিষদটা কি। মূলত সংবিধান তৈরির জন্য জনগণ যাদেরকে নির্বাচিত করবে এবং নির্বাচিতদেরকে নিয়ে যে পরিষদ সেটাই হচ্ছে সাংবিধানিক পরিষদ।
তো এই সাংবিধানিক পরিষদ অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের স্বাধীনতার পরে গঠিত হয়নি, বরং 1970 সালের নির্বাচনে পাকিস্তান গণপরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছেন 1972 সালের 4 নভেম্বর মূলত তাদের সভাকেই সাংবিধানিক পরিষদের সভা হিসেবে গণ্য করে আমাদের সংবিধান অনুমোদন করা হয়েছে। এবং এই সংবিধানটি জনগণের সম্মতিতে, এই সংবিধানের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা এরকম কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। মূলত আমাদের বিজ্ঞ কয়েকজন আইনজীবী এবং গণপরিষদ সদস্যদের সমন্বয়ে এই সংবিধানটা তৈরি করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এই সংবিধানটি যারাই ক্ষমতায় ছিলেন তারা তাদের প্রয়োজনে তাদের সুবিধা মতো সংশোধন করেছেন। রাজনীতি বিজ্ঞানের ভাষায় আমি যেটা বলবো সেটা হচ্ছে, সংবিধান আসলে যেভাবে আমাদের তৈরি হয়েছে 72 সালে এভাবে কোনো সংবিধান হতে পারে না। যে জনগণ মিলে স্বাধীন রাষ্ট্র তৈরি করেছে সেই জনগণের সম্মতিতে বা প্রত্যক্ষ ভোটে অনুমোদিত সংবিধান হবে জনগণের সংবিধান। এটা প্রতিনিধিদের দ্বারা তৈরি করা সংবিধানকে সংবিধান বলা যাবে না। এবং পরবর্তীতে যে সংশোধনীগুলো হয়েছে, যেটা জাতীয় সংসদের মাধ্যমে সংশোধন করা হয়েছে, এটাও আমরা মনে করি এটা রাজনীতি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটা ভুল পদক্ষেপ। কারণ একটি সংবিধান সংশোধন করার জন্য জাতীয় সংসদ যথেষ্ট নয়। জাতীয় সংসদ হচ্ছে আমাদের আইনসভা, অর্থাৎ আমাদের সরকার পরিচালনার জন্য সংবিধান যে অঙ্গগুলো ঘোষণা করেছে, আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ, এই বিভাগগুলো কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করার জন্যই মূলত যে বিধিমালাগুলো তৈরি করা হয়েছে সেগুলো দিয়ে একটি সংবিধান সংশোধন করা যায় না। অর্থাৎ জাতীয় সংসদ হচ্ছে আমাদের আইনসভা। এই আইনসভা শুধু জনগণের জন্য আইন তৈরি করতে পারে, আইন বদল করতে পারে, আইনের বিলুপ্তি ঘটাতে পারে, কিন্তু এই সংসদ কখনো সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে না। সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে এই সংসদ একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, সেই প্রস্তাবনা আবার গণভোটে যেতে হবে। জনগণ যদি তাতে সম্মতি দেয় তাহলেই কেবল সংবিধান সংশোধন হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সংবিধানে যে সংশোধনীগুলো যাবত হয়েছে কোনোটি গণভোটে পাশ করা হয়নি, এবং জাতীয় সংসদের মাধ্যমে করা হয়েছে, এটাও কোনো বৈধ পন্থা নয়। তাই আমাদের অপরিহার্য হয়ে পড়েছে একটি সাংবিধানিক কমিশনের। আমরা মনে করি আমাদের সংবিধান যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে পরিবর্তন হয়েছে পুরোটাই ত্রুটিপূর্ণ। তাই আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেটা জনগণের সম্মতিতে তৈরি হবে। এজন্য যে গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হচ্ছে, আমরা মনে করি এটাকে সাংবিধানিক পরিষদ বলা উচিত, তাহলে জনগণের বুঝতে অনেক সুবিধা হবে। বর্তমানে আমরা জানি সরকার নির্বাচনের জন্য দুটি সময় ঘোষণা করেছেন, একটি আগামী ডিসেম্বরে আর একটি 26 জুন। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। আমরা মনে করি জাতীয় সংসদ হচ্ছে আইনসভা, এটা সরকারের একটা অঙ্গ। এই অঙ্গ দিয়ে কোনো সংবিধান সংশোধন বা তৈরি করা যাবে না। তাই আমাদেরকে প্রথম সাংবিধানিক পরিষদের নির্বাচন করতে হবে। এজন্য প্রথমেই, এমনকি যদি আমরা আগামী জুনের মধ্যে সাংবিধানিক পরিষদ নির্বাচন করি, এই পরিষদের দায়িত্ব হবে একটি সংবিধান তৈরি করা। সেটার জন্য আমরা 1 বছর সময় নিতেই পারি, কারণ আমরা সবকিছু নতুনভাবে সাজাতে হবে। আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমাদের বিভাগগুলো কিভাবে চলবে, এটা নতুন আঙ্গিকে ঠিক করতে হবে, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের সংবিধান নতুনভাবে তৈরি করতে হবে। এজন্য আমরা মনে করি জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হতেই পারে, যার নিম্নকক্ষ 400 সদস্যের হবে। এই 400 জন নিম্নকক্ষের সদস্যের জন্য যে আসন তৈরি হবে, বর্তমানে আমাদের জনসংখ্যাকে 400 ভাগে বিভক্ত করে নির্বাচন আয়োজন করা যেতে পারে সাংবিধানিক কমিশনের, এবং এই 400 জন নির্বাচিত সাংবিধানিক কমিশনের সদস্য
আগামী 1 বছরের মধ্যে আমাদের নতুন সংবিধান দেবেন। এই সাংবিধানিক পরিষদ প্রস্তাবিত সংবিধান প্রস্তুত হলে সেটা আবার গণভোটে দিতে হবে। জনগণ যখন ভোট দিয়ে এই প্রস্তাবিত সংবিধান অনুমোদন করবে, তখনই সেটা আমাদের রাষ্ট্রের বৈধ সংবিধান হবে। এবং এই সংবিধানের আলোকেই আগামী বছর জুনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করা যায়, অর্থাৎ আমাদের আইনসভার নির্বাচন আয়োজন করা যায় বলে আমি মনে করি। আপনার কথায় যেটা স্পষ্ট হলো, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে যে আলোচনা হচ্ছে গণপরিষদ, সেটা মূলত সংবিধান তৈরি করার জন্যই একটা নির্বাচনের কথায় ওনারা বলছেন। সংবিধান তৈরি করে এই সংবিধানের আলোকে তারা নির্বাচন চাচ্ছে। জি, সেটাই প্রতীয়মান হচ্ছে। হ্যাঁ, যেটাকে আপনি সংস্কার করে সাংবিধানিক পরিষদ নামকরণ করেছেন। হ্যাঁ, সেটা জনগণের জন্য সুবিধা। সাংবিধানিক হ্যাঁ, জনগণ সহজে বুঝতে পারে, সেটা আপনি বলেছেন। তো আপনার ইতিমধ্যে অবশ্য আমরা দেখতে পেয়েছি আপনার 20 পর্বের যে সংস্কার আলোচনা, সেটাতে আমরা অনেকগুলো টার্ম আমরা দেখতে পেয়েছি। আপনি অনেকগুলো বিষয় নাগরিকদের সুবিধার জন্য, নাগরিককে যেন ভালোভাবে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, সেজন্য আপনি ওখানেও সংস্কার শব্দের পরিবর্তন করে ওখানে আপনি সংস্কার করেছেন। এটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তো যেটা আপনি বলেছেন, আপনার বর্ণনা মতে স্পষ্ট হলাম যে সাংবিধানিক যে পরিষদ, সেটা হচ্ছে ওই গণপরিষদ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, সেটা গণপরিষদ এবং সাংবিধানিক বিষয়টা একই। এটা জনগণের সুবিধার্থে, সব জনগণ যেন বুঝতে পারে, এই জন্য এটাকে সাংবিধানিক পরিষদ বলাই বেটার। এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর উচিত যে যেহেতু আমাদের আগের সংবিধান এবং সংশোধনের পদ্ধতিগুলো কোনোটাই আসলে জনগণের সম্মতি ছাড়াই হয়েছে, এ কারণে একটা সংবিধান প্রয়োজন যেটা জনগণের সম্মতিতে হবে, এবং সেই সংবিধানের আলোকেই নির্বাচনে যাওয়া উচিত। আমরা যেহেতু আমাদের দেশকে একটি বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই, তাই এখানে যে নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো এই জন্য একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা করার জন্য নির্বাচন বিভাগকে সরকারের একটি অপরিহার্য বিভাগ, স্বাধীন বিভাগ করা হোক বিচার বিভাগের মর্যাদায়। তো সে বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোরও সংশোধন দরকার। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে সেই সাহস দেখানো উচিত যে আমরা নিজেরা সংস্কার হব। এটা নিজেরাই উদ্যোগী হয়ে বলুক রাজনৈতিক দলগুলো, যে যেভাবে কমিটিগুলো হয়, যেভাবে রাজনৈতিক দলগুলো চলে, এগুলোকে কোনোভাবে গণতান্ত্রিক বলা যায় না। তো এই জন্য নির্বাচন বিভাগকে যদি স্বাধীনভাবে তৈরি করা হয় এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচন একদম তৃণমূল থেকে যদি নির্বাচন কমিশনের অধীনে হয়, তাহলে কোনো নেতাকর্মীর কোনো অভিযোগ থাকবে না বলে আমরা মনে করি। তাই সেভাবে একটি স্বাধীন নির্বাচন বিভাগ সরকারের অঙ্গ হিসেবে থাকবে এবং সেটা স্বাধীন থাকবে। সেভাবেই প্রথমে নির্বাচন এখন যদি হয়, আমরা 2 মাসের মধ্যে সাংবিধানিক কমিশনের আমরা নির্বাচন করতে পারি, সাংবিধানিক পরিষদের নির্বাচন আমরা করতে পারি। সেই সাংবিধানিক পরিষদ নির্বাচন করেই আমরা 1 বছরের মধ্যে যদি একটা সংবিধান প্রণয়ন করতে পারি এবং গণভোটের মাধ্যমে যদি আমরা জনগণের সম্মতি নিতে পারি, তাহলে এই সংবিধানের আলোকেই পরবর্তী নির্বাচনগুলো শুরু হোক। সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ হোক, যে কোনো একটাই হতে পারে এবং একসাথে হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জন্য এই শুদ্ধি অভিযানে আমার মনে হয় সবাইকে অংশগ্রহণ করা উচিত। এটা তাড়াহুড়া করা বা এটার জন্য কোনো কিছু চলে যাবে এমন না, বরং বর্তমান সরকার যেন এই সময় শুদ্ধভাবে চলতে পারে, সেখানে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়ে সে পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, এবং এই বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার আছে, এটাকে বরং আমরা সংস্কারকালীন সরকারও বলতে পারি। এই সরকারও পুনর্গঠন হতে পারে হয়ে তারপরে সাংবিধানিক পরিষদের নির্বাচন করে আমাদের টোটাল প্রক্রিয়ায় যেতে পারে। এভাবে আমার মনে হয় শুধু সরকারি কাঠামো না, রাজনৈতিক দলগুলোর কাঠামোতে এটা পরিবর্তন দরকার। তাহলে রাজনৈতিক দলগুলো অনেক বেশি স্বচ্ছ হবে এবং কর্মীরা রাজনৈতিক দলের উপর নির্ভর করতে পারবে। আপনি আপনার প্রস্তাবনায় বলেছেন সাংবিধানিক যে পরিষদ, এটার মেয়াদ 1 বছর হবে।
তো এখানে আরেকটা বিষয় আপনি একটু পরিষ্কার করবেন যে এই সাংবিধানিক পরিষদ বা গণপরিষদ নামে যেটাকে বলা হচ্ছে, সেটা প্রার্থী কারা হবে, এটা কিভাবে নির্বাচন পদ্ধতি কি হতে পারে? আমার মনে হয় আমাদের জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়, যে সংসদীয় আসন, যেমন আমরা এখন 300 আসন রয়েছে, এটা এই যে সেই আমাদের স্বাধীনতার পর থেকেই এই 300 আসনে নির্বাচন করা হচ্ছে। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে জাতীয় সংসদের এই আসন সংখ্যা কমপক্ষে 400 হওয়া উচিত। সেটা আপনার প্রস্তাবে দেখা এবং এটার জন্য নারীদের জন্য আলাদা কোনো কোটা প্রয়োজন নাই, বরং এই 400 আসনের মধ্যে 20 ভাগ নারী থাকবে বাধ্যতামূলক। যারা প্রার্থী হবেন প্রত্যেক দলের দায়িত্ব হবে 20 ভাগ নারীকে প্রার্থী করা। সেভাবে যদি হয় তাহলে এটা একটা মর্যাদার সংসদ হবে। এবং এই 400 আসনে বিভক্ত করে এই 400 আসন থেকেই সাংবিধানিক পরিষদের সদস্য নির্বাচন করা হোক। এক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে, কারণ তারা সংসদ সদস্য যারা হবেন তারা যে কেউ হতে পারে, কিন্তু সাংবিধানিক পরিষদে যারা নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব হবে তাদের দলের মধ্যে যারা জনগণের এই যে দায়িত্ব কর্তব্য এবং জনগণের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্য, এইসব আইনানুগ বিষয়গুলো যারা ভালো অনুধাবন করবেন, যারা ভালো পরামর্শ দিতে পারবেন, এমন লোকদেরকে সাংবিধানিক পরিষদে প্রার্থী করা। তারা নির্বাচিত হয়ে আসলে যেন জনগণের জন্য একটা ভালো সংবিধান উপহার দিতে পারে, এরকম প্রার্থী করা। 400 আসনে সাংবিধানিক পরিষদ হতে পারে বলে আমি মনে করি। গণপরিষদ বা সাংবিধানিক পরিষদ, এটা মেয়াদ 1 বছর পূর্ণ হওয়ার পরে ওটা বিলুপ্ত হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেটা যখন সংবিধান জনগণ আবার ভোট দিয়ে প্রস্তাবিত সংবিধান অনুমোদন করবে, তারপরেই এই সাংবিধানিক পরিষদ বা গণপরিষদের বিলুপ্তি হবে। তখন আমাদের যে সরকার থাকবে সেই সরকারই আবার এই নতুন সংবিধানের আলোকে তারা নির্বাচন বিভাগ গঠন করবে এবং নির্বাচন বিভাগ গঠনের মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন শুরু করবে এবং স্থানীয় সরকারের নির্বাচনও করতে পারে। তবে আমার মতে শুরুতে রাজনৈতিক দলগুলো নির্বাচন সম্পন্ন করা উচিত আমাদের এই নির্বাচন বিভাগের মাধ্যমে। রাজনৈতিক দলগুলো নির্বাচন বলতে জাতীয় সংসদ নির্বাচন না, জাতীয় সংসদ নির্বাচন না, রাজনৈতিক দলগুলোতে যে আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা। অনেকেই মনে করেন যে এখানে যেসব কমিটি হয় তাতে কোনো স্বচ্ছতা নেই, কোথাও অর্থের বিনিময়ে কমিটি হয়, কোথাও ভাইয়ের শক্তি বলে বা প্রভাব বলে এর কারণে কমিটি হয়। তো একজন কর্মী যিনি রাজনীতি করছেন তিনি যেন আশ্বস্ত থাকতে পারেন যে আমার দলের ভিতরে কোনো অনিয়ম নাই, আমরা যাকে চাই সেই নেতা নির্বাচিত হয়। এজন্য সব ধরনের নির্বাচন আমরা আগে প্রস্তাব করেছি, রাজনৈতিক দল, সভা, সমিতি, সংগঠন, দেশে যাই কিছু থাকবে সরকারের তালিকাভুক্ত সবকিছু নির্বাচন বিভাগের অধীনেই হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে যে বলা হয় যে পকেট কমিটি, ওই ধরনের কমিটি যেন না হয়। হ্যাঁ, সদস্যরা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে, সেজন্য সবকিছু নির্বাচন বিভাগের অধীনে হলে সেটা হবে এমন, যেমন ধরেন একটা ইউনিয়নে বর্তমান যেখানে আছে, একটা ইউনিয়নে একটা রাজনৈতিক দলের কমিটি হবে, তাদের দায়িত্ব হবে ইউনিয়নে তাদের রাজনৈতিক সদস্য যারা দলের এই তালিকাটা উপজেলা নির্বাচন বিভাগে জমা দিবে এবং বলবে যে আমাদের এখানে নির্বাচন করে দেন, আমরা এখানে সভাপতি, সেক্রেটারি সহ যেসব পদ থাকবে এগুলো। তখন নির্বাচন বিভাগে নির্বাচন আয়োজন করে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে দেবে। এভাবে জেলা নির্বাচন, এভাবে কেন্দ্রীয় নির্বাচন রাজনৈতিক দলগুলো নির্বাচন বিভাগের অধীনে হবে, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা হচ্ছে যে কারা কারা দল করে এটার কোনো স্বচ্ছতা নাই, কিন্তু নির্বাচন বিভাগের অধীনে নেতৃত্ব নির্বাচন হলে ওখানে তালিকা থাকবে কারা কোন দল করেন। এই জন্য এই স্বচ্ছতা মনে হয় দরকার। রাজনৈতিক দলগুলো শুধু রাষ্ট্রের স্বচ্ছতা চাইবেন, আমার মনে হয় ওনাদেরকে দলের স্বচ্ছতার জন্য এইভাবে আগানো উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, আমরা আপনার আলোচনা থেকে আমরা অনেকটা স্পষ্ট হয়েছি। আমাদের বর্তমান সংবিধান নিয়ে যে ধরনের মানুষের প্রশ্ন আছে সেটাকে বাদ দিয়ে আমরা নতুন একটা সংবিধান রচনা করতে চাই। এটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের জুলাই বিপ্লবে আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, এভাবে অতীতে স্বাধীনতার পর কখনো হয় নাই। তাহলে কেন আমরা এখনো স্বাধীনতার আকাঙ্ক্ষা, এখনো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই? আমরা বারবার রক্ত দেওয়ার প্রয়োজন নেই, বরং যে রক্ত দেওয়া হয়েছে
এবার আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া দরকার। এখানে তাড়াহুড়ার কিছু নেই। অনেক রাজনৈতিক দল ধরেন তাড়াহুড়া করে নির্বাচন দেন, সংসদে আমরা চলে যাই, তারপর আমরা সংস্কার করব। কেন? আমার মনে হয় বর্তমানে বলা উচিত সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি সব রাজনৈতিক দলের এই চাপ তৈরি করা দরকার যে আপনি একটা সংবিধান তৈরি করেন আপনার নেতৃত্বে, এবং আপনি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে তারপরে আপনি বিদায় নেবেন। আপনি সংস্কার করা ছাড়া বিদায় নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর উচিত এই চাপ তৈরি করা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি, এবং উনি যদি একটু সময় লাগলেও যদি সেটা করে দিয়ে যায়, তা আমরা এরপরে আর কোনো বিরোধে জড়াতে হবে না, জনগণ আশ্বস্ত থাকবে বলে আমি মনে করি। এই সংবিধান রচনা, যেটা নতুন সংবিধান রচনার কথা আপনি বলছেন, এটাও এই সংস্কারের একটা অংশ, মূল অংশ এটা। হ্যাঁ, এরপরে আগে সংবিধান তৈরি হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু সংবিধান তৈরি করার জন্য এখনই একটা নির্বাচন দরকার। আগে সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে, ওই পরিষদেই সংবিধান তৈরি। এই কারণে অতি দ্রুত যেটা বলতেছে ডিসেম্বরে নেই, ডিসেম্বর কেন লাগবে? এই রোজার পরে, কোরবানের আগেই, আগামী জুনের মধ্যেই যদি আমরা সাংবিধানিক পরিষদ নির্বাচন করতে পারি, তাহলে পরে জুনের মধ্যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে পারবো। এই 1 বছর যথেষ্ট, সংবিধান তৈরি সহ যাবতীয় যে সংস্কার, এটার জন্য 1 বছরে যথেষ্ট। এই জন্য অতি দ্রুত সাংবিধানিক পরিষদের নির্বাচন দেওয়া উচিত, এবং 400 আসনের এই সাংবিধানিক পরিষদের জন্য সবাই যদি প্রস্তুতি নেয়, এটাই হবে দেশের জন্য সবচেয়ে কল্যাণ। আমরা একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে হলে, বৈশ্বিক রাষ্ট্র তৈরি করতে হলে আমাদের সংবিধানটা জনগণের অনুমোদিত সংবিধান হইতে হবে। এটা 5-7 জনের মাথা থেকে এসে এটাকে জনগণের বলে চালিয়ে দিবে, অতীতে যেটা দেওয়া হয়েছে, আমার মনে হয় এই মিথ্যা থেকে বেরিয়ে আসা উচিত। জনগণ ভোট দিয়ে তার সংবিধান অনুমোদন করবে, তারপরে সেই সংবিধান আরোকে রাষ্ট্র পরিচালিত, এটা এখন অত্যন্ত প্রয়োজন বলে আমরা নতুন সংবিধান রচনা করব। সেটা আপনার সংস্কার প্রস্তাব, সেটা আমরা বিশ্বাস করতে চাই যে সেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণ মিলে এটাকে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাব, সে বিশ্বাস করতে চাই। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনার সংস্কার প্রস্তাবে আমরা লক্ষ্য করেছি 2 স্তরের জাতীয় সংসদের একটা কাঠামো আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে উচ্চ কক্ষ, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ, যেটাকে আপনি মহাসভা বলেছেন। তো সেটা বিষয়ে একটু আলোচনা। হ্যাঁ, আপনি সঠিকভাবে বলেছেন। আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানে আমরা আইনসভার বিষয়ে আমাদের একটা পৃথক প্রস্তাব ছিল, এবং এই প্রস্তাবটা আসলে নতুন নয়। আমাদের রাজনৈতিক দলগুলো অনেকেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছেন ইতিমধ্যে। তো এমনকি যে বিএনপি বা বাজাদ সহ যে দলগুলো আছে, তারাও যে 31 দফা তৈরি করেছে, সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। তা আমি মনে করি যে হ্যাঁ, সত্যি এখানে একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দরকার। সেটা নিম্ন কক্ষটা 400 আসনের হবে এবং উচ্চ কক্ষটা 100 আসনের হবে। তো এটা এই জন্যই, ধরেন জাতীয় সংসদের 400 জন প্রতিনিধি, তারা জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করবে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, বিভিন্ন অঞ্চল রয়েছে, এর প্রতিনিধিত্বে আমাদের একটা সঠিক আইনসভা করা উচিত। এক্ষেত্রে আমরা উচ্চসভা প্রস্তাব করেছি 100 আসনের, এবং নিম্ন সভাকে আমরা বলছি এটা মহাসভা হবে নাম। মহাসভার সদস্য হবে 400 জন। তো উচ্চসভাটা গঠিত হবে মূলত আমরা যে 23টি বিভাগ দেশে প্রস্তাব করেছি। এখন যেভাবে অনেক দিক থেকে আলোচনা আসছে যে প্রদেশ করা যায় কিনা, আমার মনে হয় আমাদের মতো ছোট ভৌগোলিক অবস্থানের একটা রাষ্ট্রে এটা প্রদেশ করা কোনো যৌক্তিক হবে না। কিন্তু ছোট জায়গায় আবার বিপুল সংখ্যক জনগোষ্ঠী, এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে হয় বা সেবা দিতে হয়, তাহলে এখানে একটা বিভাগীয় মন্ত্রিসভা হওয়া উচিত। এই জন্য আমরা বলেছি যে পুরনো যে 19টা বিভাগ, 19টা জেলা রয়েছে, সেটাকে ঢাকা এবং চট্টগ্রামে আরো 4টি বাড়িয়ে 23টি বিভাগ করা হোক, এবং এই 23টি বিভাগে ছোট করে একজন মন্ত্রী, 2জন প্রতিমন্ত্রী সমন্বয়ে এক একটা মন্ত্রিসভা হোক। একজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, যাদের মধ্যে একজন নারী হবে। তো এভাবে যদি মন্ত্রিসভা করে এবং ক্ষমতার কাঠামো বিকেন্দ্রীকরণ করে বিভাগে নিয়ে যাওয়া যায়, তাহলে রাজধানীর উপর চাপ পড়বে না, আবার জনগণ অতি সহজে তাদের সেবা পাবে। আর দ্বিকক্ষ বিশিষ্টে আমরা যে উচ্চসভা বলছি, সেখানে এই 23টি বিভাগ থেকে প্রতি বিভাগে 2 জন করে
46 জন উচ্চসভা সদস্য নির্বাচিত হবেন। আর বাকি আসনগুলো হবে পেশাজীবী প্রতিনিধি। যেমন আমাদের যতগুলো পেশা আছে, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, এ ধরনের যত পেশা আছে, এই পেশার প্রতিনিধিদের সমন্বয়ে বাকি 56 জন আসবে। এই 100 জনের উচ্চসভা হবে। নিম্ন সভায় যে আইনটি পাশ হবে সেটা উচ্চসভায় যাবে। উচ্চসভায় মূলত এই পেশাজীবী সহ সব শ্রেণী, পেশা এবং অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব উচ্চসভায় যখন পাশ হবে তখন সেটা আইনে পরিণত হবে। তো এভাবে যদি মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কার্যকর করা হয় তাহলে আমরা মনে করি জনগণ সঠিকভাবে সেবা পাবে। আপনি আপনার কথায় আসলো রাজধানীর উপর চাপ, একটা বিষয় আপনি এনেছেন, জি, এটা আর একটু পরিষ্কার করলে। রাজধানীর উপর চাপ বিষয় আসলে আমাদের বর্তমানে আমাদের সংবিধানে আছে এটা এককেন্দ্রিক রাষ্ট্র। আমরা এককেন্দ্রিক রাষ্ট্র হলেও আমরা যখন প্রদেশ করতে যাব তখন এটার ব্যাপারে প্রশ্ন আসবে যে আমাদের এককেন্দ্রিক রাষ্ট্র এখন আবার প্রদেশ করা হচ্ছে কেন। তো সেজন্যই আসলে, কিন্তু অপরদিকে আমাদের রাজধানীতে যে মানুষের ভিড়, এখন প্রতিটি জেলার কোনো সিদ্ধান্ত নিতে হলে সবাইকে রাজধানীতে আসতে হবে। এই কারণে আমরা রাজধানীতে চাপ কমানোর জন্য, আবার তৃণমূলের মানুষের সেবা যদি আমরা নিশ্চিত করতে হয় তাহলে আমাদের এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা অত্যন্ত জরুরি। এবং জনগণের রাজধানী থেকে চাপ কমিয়ে যদি তাদের কাছাকাছি নিয়ে যাওয়া যায় প্রশাসনকে, তাহলে জনগণ উপকৃত হলো এবং এককেন্দ্রিক যে চাপ রাজধানীতে, এটা থেকেও আমরা মুক্ত হতে পারলাম। জনগণ প্রতিটা বিভাগে তার চূড়ান্ত সিদ্ধান্ত পেল। তো এভাবে যদি আমরা মানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে পারি, বিচার বিভাগকে যদি হাইকোর্ট গুলো আমরা প্রত্যেক বিভাগে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জনগণ তার সেবাটা অতি সন্নিকটে পাবে এবং রাষ্ট্র পরিচালনায় এটা অনেক বেশি সুবিধা হবে, কারণ আমরা বিশাল জনগোষ্ঠী। এজন্য এই বিকেন্দ্রীকরণটা জরুরি বলে আমরা মনে করি। আপনি কি মনে করেন যে 23 বিভাগ যে প্রস্তাবনা আপনি দিয়েছেন, 23 বিভাগ যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে সেই 23 বিভাগে রাজধানীর মতো সুবিধা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে না কেন? আমরা যদি মনে করি যে উন্নয়ন সবকিছু স্থানীয় সরকারের মাধ্যমে হবে, আসলে এটা তো সত্য যে জাতীয় সংসদ হচ্ছে আইনসভা। আইনসভা যারা নির্বাচিত হন তাদের কাজ কিন্তু উন্নয়ন না। তারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বার্থে সেবার জন্য যখন যে আইন প্রয়োজন, আইন তৈরি করবে জাতীয় সংসদ সদস্য, আর উন্নয়নগুলো নিশ্চিত করবে মূলত স্থানীয় সরকার। তো এই কারণে স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে প্রতিটা স্থানীয় সরকার পরিচালিত হবে। এবং বিভাগে যদি আমরা একটা মন্ত্রিসভা করি এবং সেখানে যদি হাইকোর্ট থাকে, প্রশাসনিক চূড়ান্ত ইউনিট থাকে, তাহলে বিভাগে সবার কাজ শেষ হয়ে যাবে, একটা সিদ্ধান্তের জন্য কেন্দ্রে আসতে হবে। তো এই কারণে এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা রাষ্ট্রের প্রয়োজন সবচেয়ে বেশি মনে করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের অতিথি স্পষ্ট করেছেন গণপরিষদ কি, কেন, এবং গণপরিষদের একটা নামও উনি দিয়েছেন। উনি আগেও সংস্কার প্রস্তাব দিয়েছেন, ওই সংস্কার প্রস্তাবেও বাংলাদেশের জনগণের সুবিধার জন্য, বোঝার জন্য বিভিন্ন শব্দের পরিবর্তন উনি করেছেন। সেই হিসেবে উনি সাংবিধানিক পরিষদ নাম দিয়েছেন, গণপরিষদ যেটাকে বলা হচ্ছে। এই নামটা গ্রহণযোগ্য হতে পারে আপনাদের কাছে, আপনারাও বিবেচনা করুন ওনার প্রস্তাবটা কতটুকু গ্রহণযোগ্য। তো এই বলে আমি আজকের বিষয় শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা।